এই মুহূর্তে যে ব্যক্তিকে নিয়ে ভীষণভাবে রাজনীতি একেবারে তোলপাড়, তিনি একজন সমাজসেবী বলতে পারেন, একজন আন্দোলনকারী বলতে পারেন, সর্বোপরি তিনি একজন সাংবাদিক, যিনি সংবাদ মাধ্যমে বিশেষ করে ডিজিটাল মিডিয়ার কাজ করেন এবং বিশেষ করে সরকার পক্ষের কিন্তু তিনি গুণাবলী তুলে ধরেন, কখনো কোনো খামতি উনি খুঁজে পান না। সেই ব্যক্তি আর কেউ নয়, আমার পাশে বসে আছেন দীপক ব্যাপারী। প্রথমে দীপক দা, আপনাকে বলবো যে আপনি সরকার পক্ষের কোনো খামতি দেখতে পান না কেন? প্রথমত কেন্দ্রে বিজেপি আর রাজ্যে সেকেন্ড পজিশন, আর বিজেপিকে আটকানোর মতো ক্ষমতা পশ্চিমবাংলায় তৃণমূল বাদে অন্য কোনো পার্টি নেই। আবার বিহারে আরজেডি বা কংগ্রেস ছাড়া ওখানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই বিজেপি আটকানোর। দিল্লিতে কংগ্রেস বা কেজরিওয়াল ছাড়া কেউ নেই। আমার খুব জন্ম থেকে ধর্মীয় রাজনীতিকে আমি প্রচণ্ড ঘৃণা করি, সে যে ধর্মেরই রাজনীতি হোক, সে মুসলিম ভিত্তিক হোক কি হিন্দু ভিত্তিক হোক। ফলে প্রতিটা জিনিসের একটা ক্যালকুলেশন থাকে। আমি ওই শুধুমাত্র একটা ফেক নিরপেক্ষতার মুখোশ পরে দেখো আমি নিরপেক্ষ, আমি একেও কাটি করছি ওকেও কাটি করছি, এরও সমালোচনা করছি, আমি এরকম করি না। আমি তৃণমূলের প্রচুর সমালোচনা করেছি, প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে। ইভেন গত মাসে সম্ভবত দুটো টিএমসি নেতার মানে পথ খুইয়ে খেয়ে নিয়েছি আমি, এরকম হয়েছে খবর করার পর। কিন্তু সেগুলো তো হাইলাইটেড হয় না। অ্যাকচুয়ালি মানুষ একচোখা না, আমি আমার অতিরিক্ত বিজেপি বিরোধিতাটাকে ওরা তৃণমূলের দালালি পাবে। এবার ধরো আমি যদি দিল্লিতে থাকতাম, আমি কি করতাম? কেজরিওয়ালের দলকে কিছুই বলতাম না, বরং ভালো জিনিস তুলে ধরতাম। কেন? আমাকে দ্বিতীয় কোনো পার্টি নেই ওখানে যে বিজেপিকে আটকাতে পারে। পশ্চিমবাংলায় যদি ধরো নাও কংগ্রেস, এখন কংগ্রেস ক্ষমতায় থাকতো বা সিপিএম থাকতো, তাহলে আমার অবস্থান এরকম থাকতো। অর্থাৎ কেন্দ্রে যতদিন বিজেপি আছে, যে রাজ্যে বিজেপি সেকেন্ড পজিশনে আছে বা ক্ষমতায় আছে, সেই রাজ্যের সবথেকে শক্তিশালী দল যারা বিজেপি বিরোধী, তারা সাময়িকভাবে আমার বন্ধু, যতদিন না বিজেপির কেন্দ্র থেকে যাচ্ছে বা রাজ্যের সেকেন্ড পজিশনে থাকছে। এবার ধরো নাও রাজ্যে এই বিজেপি এখন সেকেন্ড পজিশনে আছে, তো এই সেকেন্ড পজিশনটা যদি বাম কংগ্রেস থাকতো, তাহলে কিন্তু আপনি নিরপেক্ষ থাকতেন না। তখন আমি কি করতাম? আমি ব্যালেন্সে চালাতাম, কারণ তখন আমাকে দেখতে হতো, কারণ কোনো সরকারের বিরোধী অপশানে যদি শক্তিশালী গণতান্ত্রিক জোট থাকে, তাহলে তাকে কি বলবো, ব্যালেন্সে রেখে শাসককে টাইট দেওয়াটা খুব সহজ। এবার আমি নিশ্চয়ই তাহলে এই যে কীরকম বলবো, আমি উদাহরণ হিসাবে কাঁচা বাংলায় বলি, তৃণমূল যদি চোর হয়, আমি নিশ্চয়ই ডাকাতকে দিয়ে চোরকে টাইট দেবো না, কারণ চোর টাইট খেয়ে গেলে, ডাকাত ক্ষমতা এলে তখন চোরের অস্তিত্ব থাকবে না, আর ওই ডাকাতের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাকি পাবলিকের সাথে। বিজেপিকে ডাকাত বলতে? হ্যাঁ, তো ওপেন বলি এগুলো, তো ডাকাত কি ডাকাতের থেকে আরো বেশি ডেঞ্জারাস, ওরা লুটেরা। কিন্তু অপর দিকে যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে একটি, যেখানে বিজেপি কিন্তু করেনি, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী করেছেন, এবং আপনি যেই কথাটা বলেছিলেন কিছু একটা অ্যামাউন্ট টাকা নাকি বিজেপির কাছ থেকে নিয়েছে, কিন্তু শওকত মোল্লার কাছ থেকে নাকি আপনি জানতে পেরেছেন বা এরকম কিছু একটা ঘটনা ঘটেছে, সেই জিনিসটা কিন্তু শওকত মোল্লা ঝেড়ে ফেলেছে, কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে আমি এরকম অনেক ভিডিওতে অনেক তথ্য বা ঘটনা বলি যেগুলো সাধারণ মানুষ শোনে, তখনকার মতো কোনো কাজে লাগে না হয়তো। কিন্তু আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কাছে খবর আছে, কারণ আইএসএফেরই যারা দলটা ছেড়ে গেছে এরকমই বলেছিল যে বিজেপির সঙ্গে একটা গোপন ডিল হয়েছে 30 কোটি টাকার ইলেকশনের আগে। তো এটা কোনো একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম। তো ইনফরমেশনটা আমি তো ওদের পার্টির থেকেই পেয়েছিলাম, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এই ইনফরমেশনের ভিত্তিতে আমি বলে দিয়েছিলাম। এবারে সেই ভিডিও দেখে শওকত মোল্লা, ক্যানিং পূর্ব বিধায়ক, তিনি ভাঙড় বা ক্যানিংয়ে বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে আমার নাম উল্লেখ করে রীতিমতো ওই ভিডিও রেফারেন্স দিয়ে বলেছেন। ফলে এটা ওই এলাকায় বিশাল ভাইরাল হয়েছে। আমার ভিডিওটা ভাইরাল হয়নি, কিন্তু ওনার বক্তব্যগুলো ভাইরাল হয়েছে, এবং তা সেখানে আমার নাম উল্লেখ করে। এটা কোথাও না কোথাও নওশাদকে আঘাত করেছে। কিন্তু এই শওকত মোল্লার বিরুদ্ধে কেস করতে গিয়ে আমার নামটাও ঢুকিয়ে দিয়েছে, শওকত মোল্লা দীপক ব্যাপারী নামে মানহানির মামলা করেছে।
বিষয়টা হচ্ছে শখাত মোল্লার তো কোনো দোষ নেই, সে তো আমার ভিডিও দেখেই করেছে। এবার আমাকে যদি বলে, আমি তো বলবো পার্টির ইনফরমেশন, কারণ ওর চাচা থেকে শুরু করে বিভিন্ন আইএসএফ এর মানে নওশাদ সিদ্দিকীর ফ্যামিলির লোক, নওশাদ সিদ্দিকীর দলের লোক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ করেছে, আর্থিক কেলেঙ্কারি, নারী গঠিত কেলেঙ্কারি, বিজেপির সঙ্গে গোপন সম্পর্ক, এই নিয়ে তার দলেরই বিভিন্ন নেতারা বিভিন্ন সময় অভিযোগ করেছে। আমি অন্য কোনো পার্টির বক্তব্যকে, অভিযোগকে হাতিয়ার করে আমি ডিমান্ড করছি না, আমি করছি তার লোক, তার পরিবারের লোক, তার দলের লোকের অভিযোগ। ধরুন আপনার বাড়িতে আপনার ভাই যদি বলে আমার দাদা আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল, দিচ্ছে না এখন, বা আপনার বউ যদি বলে যে অমুক হয়েছে তমুক হয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করে, লোক তো সেটা বিশ্বাস করবে, কারণ সেটা আপনার কাছের লোক। অন্য কেউ এসে বললে তো হবে না, সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আপনি আরেকটা কথা আমাকে একটু বুঝিয়ে বলুন। আপনি বলছেন যে বিজেপিকে রুখতে আপনি তৃণমূল সরকারের পক্ষে নিউজটা করেন বা তাদের ভালো দিকটা তুলে ধরেন। পক্ষে নিউজ করি না, বিজেপি বিরোধী খবরটা বেশি করি। হ্যাঁ, বিজেপি বিরোধী খবরটা আপনি বেশি করেন। তো সেই ক্ষেত্রে আইএসএফ পশ্চিমবঙ্গে এখন যেইভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে বা নিউজ চ্যানেলে আছে, তো সেই জায়গা থেকে আপনি আইএসএফকে কেন সাপোর্ট করছেন না? তাহলে তো তারাও সেকেন্ড পজিশনে আসতে পারেন এবং আপনি একটা ব্যালেন্সের একটা কাজ করতে পারেন, কারণ তারাও নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, কারণ আপনি ধর্মের রাজনীতি পছন্দ করেন না। এর উত্তর আমি বহুবার দিয়েছি। প্রথমত আমি যদি খুব গোদা বাংলায় বলি, পশ্চিমবাংলার বাংলা সিপিএম, বাংলা কংগ্রেস আর বাংলা আইএসএফ, এই 3টে দল ইন্ডিয়া জোটের পার্ট নয়। তারা বলে আমরা ইন্ডিয়া জোটের পক্ষে নই। কেন? কারণ ইন্ডিয়া জোটে তৃণমূল আছে। ইন্ডিয়া জোটে তৃণমূল সম্ভবত সেকেন্ড বা থার্ড শক্তিধর মানে দল, অর্থাৎ ইন্ডিয়া জোট থেকে তৃণমূল বেরিয়ে যাওয়া মানে ইন্ডিয়া জোটটা ভেঙে যাবে। এখানে যাদের ঢাল তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে খালি বাজার গরম করার কথাবার্তা বলে, তারা ইন্ডিয়া জোটের বিরুদ্ধে, তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে, তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে। অর্থাৎ তারা বিজেপি বিরোধী সবচেয়ে বড় শক্তি যেটা জোট, ইন্ডিয়া জোট, তার বিরোধিতা করছে। মানেই হচ্ছে তারা বিজেপির বকলমে বিজেপির পক্ষে। তৃতীয় পক্ষের জায়গা নেই তো, হয় ইস্পার নাহলে উস্পার, মাঝামাঝি কিছু নেই। এই মধ্যপন্থা নিয়ে পশ্চিমবাংলায় যারা রাজনীতি করছে, এরা আসলে বিজেপি বিরোধী ভোটটাকে নষ্ট করছে, বিজেপি বিরোধী ভোটটাকে নষ্ট করছে। সিপিএম যেমন মুসলিমদের ভোট নষ্ট করছে, হিন্দুদের ভোটও নষ্ট করছে। কংগ্রেস যেমন হিন্দু মুসলিম দুদিকে ভোট নষ্ট করছে, মুসলিমদের একটা বড় অংশ করছে মালদা মুর্শিদাবাদে। আবার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশে মুসলিম ভোট নষ্ট করছে আইএসএফ, নওশাদ সিদ্দিকী। এবারে এর সবচেয়ে বড় প্রমাণ কি? তারা যে বিজেপির হয়ে দালালি করে, তার একটাই কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির নেতারা বাম নেতাদের বলছে আপনারা যতই আন্দোলন করুন মমতাকে তাড়াতে পারবেন না, আপনারা আমাদেরকে ভোট দেন, শক্তিশালী। মঞ্চ থেকে ওপেন বলেছে, কংগ্রেসকে বলেছে, ইয়েকে বলেছে। আবার নওশাদ ভাইকে বলেছে হ্যাঁ আপনারা আন্দোলন করুন, জোট হন, অমুক তমুক। যে দলটি ঘোষিতভাবে মুসলিম বিরোধী, যারা মুসলিম মুক্ত ভারত চায়, তাদের সংবিধানে রয়েছে যে তারা মুসলিম মুক্ত ভারত চায়, মুসলিমরা শত্রু, সেই দলের নেতারা নওশাদ সিদ্দিকীর প্রশংসা করছে। সেই দলের চ্যানেল যেগুলো আছে, গদি মিডিয়া, বড় বড় চ্যানেল, তারা নওশাদ সিদ্দিকীকে প্রমোট করছে। কেন? স্বার্থটা কোথায়? স্বার্থটা এটাই, মাইনরিটি ভোটটা যদি একদিকে সরিয়ে ফেলা যায় তাহলে তৃণমূলকে ধসানো যাবে অনেকটা। এবার অনেকে বলবে হ্যাঁ সংখ্যালঘুদের কি দায় নাকি বিজেপিকে আটকানোর, একার কি দায়? এই প্রশ্নটা অনেকেই করে, এবং এই প্রশ্নটা মানুষকে গুমরাহ করার জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য নওশাদ সিদ্দিকী এই প্রশ্নটা তুলে বিভিন্ন মানুষকে বোকা বানায়, 4 অক্ষরের বোকা বানায়। ঠিক আছে? সংখ্যালঘুদের দায়, সবার প্রথম সংখ্যালঘুদের দায় হচ্ছে সবথেকে ক্ষতিকারক, তার কমিউনিটির জন্য সবথেকে ক্ষতিকারক শত্রু কোনটা সেটাকে আগে চিহ্নিত করতে হবে। ওই শত্রু চিনতে যদি ভুল করে, তারা নিজেরাও মরবে, নিজের সমাজটা মরবে, নিজের রাজ্যটা মরবে। তার জলজান্ত উদাহরণ আমরা উত্তরপ্রদেশ দেখেছি, আসাম দেখেছি। এর থেকে যদি শিক্ষা না নেয়
আর এই সমস্ত বাজার গরম করা মুখরোচক ঝালমুড়ি বিক্রেতা, মলম বিক্রেতার মতো ভাষণ দেয়, তাহলে মানুষ যদি ওটাই ভুল বোঝে তাহলে মানুষ মরবে। এবং এটুকু বলে দিই, বিজেপির স্বাদ তো বাংলার মুসলিমরা পায়নি, বাংলার মতুয়ারাও পায়নি, আদিবাসীরাও পায়নি। ফলে ওরা জানে না যে বিজেপি একবার ক্ষমতা এলে তখন এই নওশাদ সিদ্দিকী বলো আর যে মসিহাই বলো, কেউ থাকবে না। আজকে উত্তরপ্রদেশ, আসাম কাছাকাছি রয়েছে, ওইখানে জলজান্ত উদাহরণ রয়েছে। বুলডোজার চলছে, রেগুলার বুলডোজার চলছে। মানে আগে চলতো মাদ্রাসা, মসজিদ, মাজারের উপরে, এখন চলছে রীতিমতো গ্রামের পর গ্রাম, মুসলিম গ্রাম বা হিন্দু মুসলিম মিক্সিং আছে এরকম গ্রাম, এবং সেই জমিগুলো নিয়ে আদানি আম্বানিকে বিক্রি করে দিচ্ছে। এরপরেও যদি বাংলার মুসলিমরা ভাবে নওশাদ একটা বিশাল বড় মসিয়া ও আমাদের উদ্ধার করবে, ওর কিচ্ছু করার ক্ষমতা নেই। ডবল ইঞ্জিন সরকার এখানে যদি হয়, বিজেপি আসে, প্রথমে ইউএপিএ লাগিয়ে আন্দোলন করার জন্য মমতার পুলিশ তো তুলে নিয়ে একদিন রেখে ছেড়ে দেবে। আর উত্তরপ্রদেশের মানে বা বিজেপি সরকার এখানে এসে গেলে আন্দোলন করে ইউএপিএ লাগিয়ে 5 থেকে 10 বছরের জন্য ভিতরে ঢুকিয়ে দেবে, কিচ্ছু করতে পারবে না। কত ছেলে আন্দোলন করবে? 1000 2000 জেলে পুরে রেখে দেবে। এবং ইউএপিএ লাগিয়ে বিনা বিচারে 5 বছর 10 বছর জেলে। তাহলে সেই কারণেই এখন বিজেপিকে আটকানোর জন্য আপনার স্ট্যান্ড ক্লিয়ার। প্রথম কাজ, এখন ভারতবর্ষের প্রতিটি মানুষের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে যে করে হোক বিজেপিকে শেষ করো। বাকি ছোটখাটো লড়াই, আরে তৃণমূল পাতি দল, আজ আছে কাল নেই, একে হাঁটাতে কতক্ষণ লাগে? বিজেপি শেষ হয়ে গেলে, কেন্দ্র থেকে শেষ হয়ে গেলে রাজ্য থেকে, তুমি সামনের ইলেকশন 26 ইলেকশনে রাজ্যে যদি বিজেপি 50-এর নিচে নেমে যায়, তারপর বিজেপির ঝান্ডা তোলার লোক পাবে না, কারণ অলরেডি ওদের মনোবল ভেঙে এবং তলানিতে। এবং বামেদের ভোটটা পুরো ফিরে আসবে, যারা বিজেপি করতো সেই ভোটটা বামেদের ফেরত যাবে, কংগ্রেসে ফেরত যাবে। তারপরে কি হবে? সেকেন্ড পজিশনে চলে আসবে 29-এর লড়াইয়ে, পরে 31-এর মধ্যে ক্ষমতায় চলে আসবে যদি তারা ঠিকঠাক পারফরমেন্স করে। একেবারে আমরা কথা বললাম দীপক ব্যাপারীর সঙ্গে, বিশিষ্ট সাংবাদিক। তিনি বলছেন তার স্ট্যান্ড একেবারে ক্লিয়ার, তারা বিজেপির বিরুদ্ধে যেখানে তাকে দাঁড়াতে হবে তিনি সেখানেই দাঁড়িয়ে খবরটা করবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন রাজ্য। আমাদের খবরগুলো, প্রচেষ্টা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন।